আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি বুরহানুদ্দিন বিএস মাস্টারের পক্ষ থেকে তোমার সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দৃশ্যমান ও উদ্দেশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2021 সনে আসা সৃজনশীল প্রশ্নটি সলভ করব। একটা কথা বলার আগে বাহুল্য, এটা হচ্ছে আমার এই প্লেলিস্টে অনেকগুলা সৃজনশীল সলভ ক্লাস রয়েছে এই চ্যাপ্টারের। সো ওই সমস্ত সলভ ক্লাসগুলো করার আগে এই ক্লাসটি আগে করবেন, এটা পিন করা থাকবে। কারণ এই চ্যাপ্টারের যা বেসিক আছে, মূলত জাবেদা সংক্রান্ত বা খতিয়ান সংক্রান্ত বা অবচয়ের হার সংক্রান্ত বা পদ্ধতিগুলো সংক্রান্ত, সেই সংক্রান্ত বেসিকটা একটু বোঝানোর চেষ্টা করব। যদিও বা সম্পূর্ণ বেসিক বোঝানো এখানে সম্ভব না, তবুও চেষ্টা করব যাতে বেসিকটা ধরিয়ে দেওয়া যায়। ওকে, সো আমরা প্রশ্নটা শুরু করি। ফার্স্ট ওয়ান হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করো। দেখেন, আমরা এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ চ্যাপ্টারটা বা অবচয় সংক্রান্ত চ্যাপ্টারটা যদি করতে যাই, তাহলে আমরা অবচয় নির্ধারণের ক্ষেত্রে 3-4টা পদ্ধতি বা অনেক পদ্ধতি রয়েছে। জাস্ট আমাদের পরীক্ষায় আসে কিন্তু মূলত প্রধানত দুইটা, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি। আর দুইটা পদ্ধতি মাঝে মধ্যে আসে, একটা হচ্ছে উৎপাদন একক পদ্ধতি আর একটা হচ্ছে বর্ষ সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, সো আমরা সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান পদ্ধতি বেশি করে করব, কারণ এখান থেকে প্রশ্ন 100% আসে। ওকে, এখন দেখেন এখানে বলছে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করো। তো আমরা যে সরলরৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথড করব, এখানে অবচয়ের হার বের করার জন্য, অর্থাৎ যে হারে অবচয় নির্ধারণ করা হবে, ওই অবচয়ের হারটা নির্ধারণের জন্য আমাদের কাছে একটা সূত্র রয়েছে। এই সূত্রটা হচ্ছে 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। দ্যাটস ইট। শুধু একটু যে আপনি সরলরৈখিক বললে 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল করবেন। যদি আপনাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে, ডিমিনিশিং ব্যালেন্স মেথড বলে, তাহলে সেক্ষেত্রে ডাবল ডিক্লাইনিং মেথড বলা হয়, এই জন্য এটাকে ডাবল করে দিবেন। তার মানে 2 দ্বারা গুণ করে দিবেন। তাহলে 2 দ্বারা যদি আমরা 100কে গুণ করি তাহলে 200 হয়, 200 ডিভাইড বাই আয়ুষ্কাল হয়। এটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতির জন্য। সো আমরা যেহেতু এখানে বলেছে সরলরৈখিক পদ্ধতি, সো আমরা সরলরৈখিক পদ্ধতিতে কি করব, অবচয় হার নির্ণয় করব। তাহলে আমরা ইনফরমেশনগুলো একটু কালেক্ট করি। মুশফিক এন্টারপ্রাইজ 2019 সালের 1 জানুয়ারি তারিখে 2,10,000 টাকা একটি মেশিন ক্রয় করে। তাহলে দেখেন 2019 সালের 1 জানুয়ারি, আমি ইনফরমেশনটা একটু করে লিখি। 2019 সালে 1 জানুয়ারি কত টাকায় ক্রয় করে? 2,10,000 টাকায়। অ্যান্ড দেন বলা হচ্ছে মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় 5 বছর। মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে কত বছর? 5 বছর। n ইকুয়াল টু 5। দেন এরপর বলা হচ্ছে আয়ুষ্কাল শেষে এর ভগ্নাবশেষ মূল্য হবে 10,000 টাকা। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য, আমরা ভগ্নাবশেষ মূল্যকে অনেকগুলো নামে ডাকি। ভগ্নাবশেষ মূল্য, নিঃশেষ মূল্য, সেলভেজ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু। তাহলে দেখেন ভগ্নাবশেষ মূল্য, সেলভেজ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, নিঃশেষ মূল্য। এটার অর্থ হচ্ছে ধরেন আপনি একটা ফ্রিজ ক্রয় করেছেন 10,000 টাকা দিয়ে। এখন এই ফ্রিজটা আপনি 10 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন। ঠিক 10 বছর পর্যন্ত ইউজ করলেন, ফ্রিজ অকেজো হয়ে গেছে। এখন এই ফ্রিজটা কি করবেন? ওই যে বলে ভাই বাঙ্গারি লই, বাঙ্গারি লই, এই বাঙ্গারি লো যিনি লয় নে, তার কাছে আমরা যাই, গিয়ে ফ্রিজের যে ড্যাড বডিটা আছে ওনার কাছে আমরা কি করে দিই? সেল করে দিই। এখন ওনার কাছে সেল করেন, ধরেন ওনার কাছ থেকে আমি কেজি মাপা নেওয়ার পরে এটা 500 টাকা পাইলাম। তাহলে দেখেন সম্পদ আয়ুষ্কাল শেষে যখন অকেজু হয়ে গিয়েছে, এই অকেজু অবস্থায় এটা আমি 500 টাকা দিয়ে বিক্রি করতে পেরেছি। তার মানে 500 টাকা আমার কাছে ব্যাক করেছে। এই 500 টাকাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য, নিঃশেষ মূল্য বা সেলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু। ওকে, তাহলে ভগ্নাবশেষ মূল্য মানে হচ্ছে 2,10,000 টাকা যে সম্পদটা আমরা ক্রয় করেছি, এই 2,10,000 টাকার সম্পদটা 5 বছর ব্যবহার করতে পারবো। ঠিক 5 বছর পর এটা অকেজো হয়ে যাবে। বলা যায় অকেজো অবস্থায় এই মেশিনটা 10,000 টাকা দিয়ে কি করা যাবে? বিক্রি করা যাবে। ওকে, তাহলে এটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য বা সেলভেজ ভ্যালু। তো সেলভেজ ভ্যালু হচ্ছে 10,000 টাকা। দেন এরপর কি বলা হচ্ছে? বলা হচ্ছে প্রতিষ্ঠানটির হিসাব বছর 31শে ডিসেম্বর তারিখে শেষ হয়। তার মানে প্রতিষ্ঠানটি জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত হিসাবকাল নির্ধারণ করেছে। তার মানে তাদের হিসাব বর্ষ হচ্ছে 31শে ডিসেম্বর ক্লোজিং। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, সো আমরা অঙ্কটা করে ফেলি। আমাদেরকে অবচয়ের হার বের করতে বলেছে। তাহলে উপরে আছে 100, 100 দিলাম। আয়ুষ্কাল কত? দেখেন আয়ুষ্কাল কত? 5 দিলাম। তাহলে 5 দিয়ে যদি 100কে ভাগ করি তো কত আসে? 20।
এখন এখানে কি বের করতে বলছে, হার বের করতে বলছে। তার হার মানে কি, শতকরা হার, পার্সেন্ট হবে। ওকে, তাহলে 20%। আশা করি বুঝাতে পেরেছি। দেন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। আমাদেরকে নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে দেখেন, বলা হচ্ছে উপযুক্ত তথ্যের আলোকে 2019 ও 20 সালে জাবেদা দাখিলা দাও। আচ্ছা, উপযুক্ত তথ্যের আলোকে যদি আমরা জাবেদা দাখিলা দিতে যাই, ঠিক আছে, কিন্তু মনে রাখবেন জাবেদা দাখিলা দেওয়ার জন্য এই যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ধারণ করতেছে, তাহলে আমাকে 19 এবং 20 সেশনের জন্য জাবেদা করার আগে অবভিয়াসলি আমাকে কি বের করতে হবে, অবচয়ের পরিমাণটা নির্ণয় করতে হবে। এখন দেখেন সরলরৈখিক পদ্ধতিতে আমরা প্রথমে 2019 সালের অবচয় বের করব। ওকে, এখন অবচয় কিন্তু বের করা হয়, মনে রাখবেন অবচয় কিন্তু বের করা হয় হিসাব বছরের শেষ দিন, হিসাবকালের কোন দিন, শেষ দিন। তাহলে অবচয় বের করব। এখন অবচয়টা কোন পদ্ধতিতে বের করব, আমরা অবচয় বের করব কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে। যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ধারণ করে বলেছে, তার মানে 100% এই প্রতিষ্ঠান সরলরৈখিক পদ্ধতিতে তার অবচয় হিসাব করে থাকে। ওকে, তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের জন্য দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি, দুইটা। একটা পদ্ধতি হচ্ছে, এক নাম্বার পদ্ধতি হচ্ছে অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার। দুই নাম্বার পদ্ধতি হচ্ছে অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। দুইটা পদ্ধতি আছে, ঠিক আছে। এখন অবচয়যোগ্য মূল্য মানে কি, অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে সম্পদের মোট মূল্য থেকে, মোট যে মূল্যে সম্পদটা ক্রয় করি ঠিক ওই মূল্য থেকে আমরা যদি সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য বাদ দিই, তখন এটা হয়ে যায় কি, অবচয়যোগ্য মূল্য। ঠিক অবচয়যোগ্য মূল্যের সাথে হার গুণ করলে, অবচয়ের হার গুণ করলে অবচয় পাবো আমরা। অথবা অবচয়যোগ্য মূল্যকে আমরা যদি আয়ুষ্কাল দ্বারা ভাগ করি, তাহলেও আমরা কি পাবো, অবচয়ের পরিমাণ পাবো। তার মানে আমার কাছে কয়টা অবচয় নির্ণয়ের জন্য কয়টা মেথডস আছে, দুইটা। এখন দুইটা থেকে আপনি যে কোনো একটা ইউজ করবেন আপনার সুবিধা মতো, কোনো সমস্যা হবে না। এখন এখানে যেহেতু আমরা অলরেডি একটা প্রশ্নে হার বের করেছি, অবচয়ের হার কি করেছি, বের করেছি, তাহলে আমাদের জন্য সুবিধাজনক হয় কোনটা, প্রথম সূত্রটা। ঠিক আছে, তাহলে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করে অবচয়ের পরিমাণ বের করব। তাহলে অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার। ওকে, এখন দেখেন অবচয়যোগ্য মূল্য কিভাবে বের করে বলেছিলাম, সম্পদের কি মূল্য, মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইনটু অবচয়ের হার। তাহলে অবচয়ের হার আমরা বের করেছি কত পার্সেন্ট, 20%। এখন দেখেন সম্পদের মোট মূল্য কত টাকা, দেখেন সম্পদটা মোট কয় টাকা দিয়ে ক্রয় করেছে, 2,10,000। তাহলে সম্পদের মোট মূল্য আমরা পেলাম 2,10,000 টাকা মাইনাস সেলভেজ ভ্যালু। তাহলে আমরা সেলভেজ ভ্যালু কত টাকা পেয়েছি, 10,000 টাকা। ওকে, তাহলে 10,000 টাকা ইন্টু 20%। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, 2,10,000 থেকে যদি 10,000 টাকা মাইনাস করি তাহলে 2 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকার 20% কত টাকা, 40,000 টাকা। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, এখন দেখেন এটা হচ্ছে 2019 সালের জন্য আমরা বের করেছি। এখন আমাদেরকেও বলেছে কি 2020 সালের জন্য বের করতে, 2020 সালের জাবেদাও আমাদেরকে দিতে হবে। তাহলে 2020 সালের অবচয়ও লাগবে। তবে মনে রাখবেন আমরা যে সরলরৈখিক পদ্ধতি করতেছি, সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কি হবে, সমান হবে, যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো সম্পদ ক্রয় করা হয়েছে অথবা এক্সিস্টিং কোনো সম্পদকে বিক্রয় করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কি হবে, সমান হবে, সরল রেখা অনুযায়ী যাবে। তার মানে 5, 10, 15%, 20%, 10,000 টাকা, 5,000 টাকা এভাবে হবে না। ঠিক আছে, সবসময় একই হারে অবচয়টা নির্ধারণ করা হবে। তার মানে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কি হবে, সমান হবে। তাহলে এটা যদি সরলরৈখিক পদ্ধতির বৈশিষ্ট্য হয়, তাহলে আমি কি নির্দ্বিধায় বলতে পারি না যে 2019 সালে যে অবচয় ছিল 40,000 টাকা, ঠিক এটা আবার কত সালও, 2020 সালও। কারণ এই উদ্দীপকে নতুন কোনো সম্পদ কেনার রেকর্ড নাই, আবার এক্সিস্টিং কোনো সম্পদ বিক্রি করার রেকর্ডও নেই। সেহেতু আমরা বলতে পারি 2020 সালের অবচয় যাহা, 2019 সালের অবচয়ও তাহা, অথবা 2019 সালের অবচয় যাহা ছিল 2020 সালের অবচয়ও তাহা থাকবে। ওকে, তাহলে আমরা অবচয় বের করেছি। আমাদেরকে বলেছে 2019 ও 20 সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিতে।
তাহলে আমরা প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিই। প্রথম হচ্ছে আমাদের সম্পদটা ক্রয় করেছি 2019 সালে। এখন দেখেন তো 2019 সালে 1 জানুয়ারি, দেখেন 1 জানুয়ারি 2,10,000 টাকা একটি মেশিন ক্রয় করে। তাহলে 2019 সালের 1 জানুয়ারি যে আপনি একটা মেশিন ক্রয় করেছেন, তাহলে আপনি প্রতিষ্ঠান হিসেবে যখন একটা মেশিন ক্রয় করেছেন, তাহলে আপনার প্রতিষ্ঠানে কি মেশিন আসে নাই? তাহলে আপনার প্রতিষ্ঠানের জন্য মেশিন কি? সম্পদ। আমরা জানি যাহা কিছু ভবিষ্যৎ সুবিধা দিবে তাহা কিছু কি? সম্পদ। তাহলে মেশিনটা আমার প্রতিষ্ঠানের জন্য কি? সম্পদ। তাহলে সম্পদ কি বাড়ছে নাকি কমেছে? বাড়ছে। তাহলে সম্পদ বাড়লে কি হয়? তাহলে এটা ক্রয় করেছে কখন? জানুয়ারির 1 তারিখ। তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? মেশিন হিসাব ডেবিট। কত টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে? 2,10,000। এখন এই 2,10,000 টাকার মেশিনটা আপনার কাছে আসছে, এটা কি আপনাকে মাগনা দিয়েছে? মাগনা মানে ফ্রিতে দিয়েছে? না। মাগনা শব্দের অর্থ যদিও বা তোমরা বেশি বুঝো, কারণ সবাই তো বাঙালি বলতেই আমরা কি করি? শুধু মাগনাই চাই, ঠিক আছে? আচ্ছা যাক, আমরা সবাই চাই না, এটা কিছু মানুষের বৈশিষ্ট্য আর কি, ঠিক আছে? দেখবা যে যারা দুর্নীতি করে, ঠিক আছে, ওদের মূল একটা রিজন থাকে কিন্তু ওইটাই, যে সারা জীবন শুধু মাংনাই খাবে, ঠিক আছে, অন্যের হক মেরে খাবে। এটাই হচ্ছে আমাদের মূলত হিউম্যান একটা নেচার, ঠিক আছে? আমাদের সবার মধ্যেই নেচারটা আছে, তবে কিছু কিছু মানুষ এটাকে কন্ট্রোল করে আর কিছু কিছু মানুষ কন্ট্রোল করতে পারে না। ওকে, যাক, আমরা আশা রাখি তোমরা যারা আছো তারা অবশ্যই কন্ট্রোল করবা। এখন দেখো, এই মেশিনের বিপরীতে আমাকে আমার প্রতিষ্ঠানকে অবভিয়াসলি কি দিতে হয়েছে? নগদ টাকা বা ব্যাংকে জমাকৃত অর্থ পে করতে হয়েছে। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখেন তো, আমি মেশিনের বিপরীতে যে নগদ টাকা দিয়ে দিলাম, তাহলে নগদ টাকা তো আমার জন্য সম্পদ ছিল, তাহলে সম্পদ এখন কি হয়ে গেছে? কমে গেছে। সম্পদ যদি কমে যায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে নগদান হিসাব ক্রেডিট 2,10,000 টাকা। আচ্ছা, সম্পদ ক্রয়ের জাবেদা আমরা দিয়ে ফেলছি। এরপরে দেখেন তো এখানে কোনো কি হয়েছে? লেনদেন আর হয়েছে কিনা? হয় নাই, কিন্তু লেনদেন হয়েছে। কোথায়? কারণ আমরা কি করেছি দেখো, আমরা 2019 সালের ডিসেম্বরের 31 তারিখ এসে কিন্তু এই সম্পদের উপর 40,000 টাকা কি নির্ধারণ করেছি? অবচয় নির্ধারণ করেছি, ঠিক আছে? তাহলে এই যে অবচয় নির্ধারণ করলাম, অবচয় মানে কি? তার মানে 2,10,000 টাকার অ্যাসেট থেকে আমি এই বছর 40,000 টাকা কি করে ফেলেছি? কনজিউম করে ফেলেছি, খেয়ে ফেলেছি, খরচ করে ফেলেছি। তাহলে আমি যদি খরচ করি তাহলে খরচ কি বাড়ে নাকি কমে? বাড়ে। তাহলে অবচয় নামক খরচ কি বৃদ্ধি পেয়েছে নাকি পাই নাই? পেয়েছে। কখন? 31শে ডিসেম্বর। তাহলে অবচয় আমাদের জন্য কি? খরচ। খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে অবচয় হিসাব কি হবে? ডেবিট। কত টাকা? 40,000 টাকা। এখন একটা বিষয় মনে রাখবেন, আমাদের যে মডার্ন মা বাবাগুলো আছে, ঠিক আছে, 2000 সালের পরে যাদের মা বাবা, আমরা একটু মডার্ন মা বাবা, এই মডার্ন মা বাবাগুলা কি করি? একটা মেয়ে সন্তান জন্মগ্রহণের পরে দেখবেন, আর কিছু পারুক বা না পারুক, খাইতে পারুক বা না পারুক, মেয়ের জন্য কিন্তু একটা ডিপিএস করে রাখবে, ডিপোজিট পেনশন স্কিম, ঠিক আছে? সবার ফ্যামিলিতে করে, কিন্তু আমরা হয়তো অনেক ছেলেরা কিন্তু এটা জানি না। আসলে আমাদেরকে সন্তানদেরকে জানানো হয় না, কারণ মা বাবা জানে সন্তান মানেই হচ্ছে কুলাঙ্গার, ঠিক আছে? দেখেন, আপনার মা বাবা কিন্তু আপনাকে ভরণ পোষণ দিয়ে মানুষ করে, কষ্ট করে আপনার পিছনে, কিন্তু আপনি সেই সন্তানটাই বৃদ্ধ বয়সে মা বাবা কিন্তু দেখেন না, ঠিক আছে? এই অজুহাত সেই অজুহাত, আমি নিজে খাইতে পারি না, তোমার কোত্থেকে খাওয়াবো, এই সে অনেক কিছু বলি। সব মা বাবা এগুলো জানে বিদায় মা বাবা কুলাঙ্গার সন্তানদেরকে এগুলো জানায় না। তার মানে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে মোটামুটি একটা ডিপিএস করে। ঠিক সেমভাবে একটা প্রতিষ্ঠান যখন একটা সম্পদ ক্রয় করে, ঠিক সম্পদের জন্য একটা ডিপিএস করে। এই ডিপিএসটার নাম হচ্ছে সেভিংস করে। এই সেভিংসটার নাম হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব। এটার নাম হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব। দেখেন, এটার নাম হচ্ছে কি? অবচয় সঞ্চিতি হিসাব। এখন অবচয় সঞ্চিতি হিসাবের কাজ কি? অবচয় সঞ্চিতি হিসাবের কাজ হচ্ছে প্রত্যেক বছর এই যে কি হয়েছে, প্রতিষ্ঠানের সম্পদের অবচয় হচ্ছে 40,000 টাকা হয়েছে, এই অবচয়গুলাকে এই ফান্ডের মধ্যে কি রাখা হয়? জমা রাখা হয়। কি রাখা হয়? জমা রাখা হয়। এই যে জমা রাখছে, ঠিক
ঠিক আছে? এখন এই যে অবচয় সঞ্চিতি ফান্ডে যে 40,000 টাকা জমা রাখছে, ঠিক আছে, এটা কেন রাখছে? কারণ এই সম্পদটা একদিন নিঃশেষ হয়ে যাবে, ধরো 5 বছর পরে নিঃশেষ হয়ে গেল, ঠিক আছে? এখন 5 বছরে যদি এখানে 40,000 করে জমা রাখে তাহলে 2 লক্ষ টাকা জমলো। এখন 5 বছর পরে গিয়ে তো ওই সম্পদের স্থানে একটা সম্পদকে রিপ্লেসমেন্ট করাতে হবে, একটা সম্পদকে কিনে আনতে হবে, তাহলে কিনতে গেলে টাকা লাগবে। এখন একসাথে অনেকগুলো টাকা ব্যবসা থেকে দেওয়াটা অনেক সময় ইম্পসিবল হয়ে যায়, কষ্টদায়ক হয়ে যায়, ঠিক আছে? বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। এখন প্রতিষ্ঠান আগে আগে ছোটো ছোটো অ্যামাউন্ট জমা করে, অবচয় টাকাগুলো জমা করে করে একটা বিগ ফিগার করে রাখে, যাতে পরবর্তী অ্যাসেট কেনার সময় প্রতিষ্ঠানের তেমন একটা বার্ডেন ফিল না হয়। ওকে, এখন দেখেন এই যে অবচয় সঞ্চিতি ফান্ডটা করা হয়েছে, এটা কার বিপরীতে করা হয়েছে, কার জন্য করা হয়েছে? আমরা অনেকে ভুলভাবে বলি এটা অবচয়ের জন্য করা হয়েছে, আসলে এটা অবচয়ের জন্য করা হয় নাই। এটার পিছনের উদ্দেশ্য শুধু একমাত্র সম্পদ। তার মানে এটা কার বিপরীতে করা হয়েছে? সম্পদের বিপরীতে। কার বিপরীতে? সম্পদের বিপরীতে করা হয়েছে। কার বিপরীতে করা হয়েছে? সম্পদের বিপরীতে করা হয়েছে। এখন অবচয় হওয়ার সাথে সাথে যদি অবচয় সঞ্চিতি ফান্ডে 40,000 টাকা রাখি, তাহলে অবচয় সঞ্চিতি ফান্ডে কি টাকা বাড়ছে নাকি কমছে? অবভিয়াসলি বাড়ছে। তাহলে দেখেন এই ফান্ডটা করেছে কার বিপরীতে? সম্পদের বিপরীতে। তাহলে সম্পদের বিপরীতে যে হিসাবটা খুলেছি এটা হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। তার মানে অবচয় সঞ্চিতি হিসাব হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। ওকে, এখন অবচয় সঞ্চিতি বিপরীত সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে বিপরীত হবে সম্পদের। তাহলে সম্পদ যদি ডেবিট হয়, বিপরীত সম্পত্তি বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে অবচয় হওয়ার সাথে সাথে আমরা যাবে কি দিব? তাহলে অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব কি? ক্রেডিট, অথবা এটাকে পুঞ্জীবিত অবচয় হিসাবও বলা হয়। ঠিক আছে? তোমরা কিন্তু আবার পরীক্ষায় কি করবা না, এই যে আমি শর্টকাট লিখলাম, শর্ট ফর্ম লিখলাম, তুমি শর্ট ফর্ম লিখবা না, ঠিক আছে? কারণ আমরা তো শর্ট মানে তোমরাই প্রজন্মটাই হচ্ছে শর্টকাট প্রজন্ম, ঠিক আছে? শর্টকাট দিবে বললেই স্যারের জন্য পাগল, ঠিক আছে ভাই? শর্টকাট না, এটা সুন্দরভাবে লিখতে হবে, অবচয় সঞ্চিতি হিসাব। ওকে, আচ্ছা, অবচয়টা দিলাম। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন তো, এই অবচয়টাকে প্রতিষ্ঠান, এই যে এই প্রতিষ্ঠানটা ডিসেম্বরের 31 তারিখ অবচয় হিসাবভুক্ত করছে। এখন ডিসেম্বরের 31 তারিখ গিয়ে প্রতিষ্ঠানটা কি আয় বিবরণী প্রস্তুত করবে না? করবে। এখন দেখবেন ওই আয় বিবরণীতে এই অবচয়টাকে খরচ হিসাবে পরিচালন ব্যয় কিন্তু দেখাবে। ওকে, তাহলে আয় বিবরণী কেন করি? আয় বিবরণী করি হচ্ছে, আয় বিবরণী মূলত আয়কে রিপ্রেজেন্ট করে, প্রতিষ্ঠানের নিট আয়কে কি করে? রিপ্রেজেন্ট করে। তাহলে ওই আয় বিবরণীতে আয়কে যে বিবরণী রিপ্রেজেন্ট করে, ওখানে যদি আমি অবচয় নামক ব্যয়টাকে লিখি, অবচয় নামক ব্যয়টাকে যদি ওখান থেকে বাদ দিই, তাহলে আমার আয়ের পরিমাণ কি বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি কমবে। তাহলে আয়ের পরিমাণ যদি কমে যায়, তাহলে আয় বাড়লে তো ক্রেডিট করি, কমলে কি করব? ডেবিট করব। সেই জন্য আমরা ডিসেম্বরের 31 তারিখ এই অবচয়কে ক্লোজ করে দিব। তার মানে আয় কমতেছে, সেজন্য আয় বিবরণী হিসাব, আয় বিবরণী হিসাব। যদি আরেকটু স্মার্টলি লিখতে চান তাহলে লিখবেন আয় সারাংশ হিসাব। ঠিক আছে, কি লিখবেন? আয় সারাংশ হিসাব, ডেবিট। কত টাকা? 40,000 টাকা। এখন দেখেন আপনার অবচয় নামক খরচটা তো আপনি আয় বিবরণী থেকে দিয়ে দিয়েছেন, টোটাল আয় থেকে দিয়ে দিয়েছেন, তাহলে এই খরচটা কি আপনার কাছে আর থাকবে না? তাহলে খরচ কি হয়ে যাবে? কমে যাবে। খরচের ব্যালেন্সটা জিরো হয়ে যাবে, খরচ কমে যাবে, যেহেতু আয় থেকে আমি দিয়ে দিয়েছি। তাহলে খরচ যদি বাড়ে ডেবিট হয়, তাহলে কমলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে খরচের নাম কি? অবচয় হিসাব। তাহলে অবচয় হিসাব হচ্ছে ক্রেডিট, 40,000 টাকা। ওকে, এখন এই যে দেখেন খুব সুন্দর একটা জাবেদা, কিন্তু এটা, এই সুন্দর জাবেদাটাকে একটা হিসাব বিজ্ঞান পরিভাষায় এটাকে একটা নাম দেওয়া হয়েছে। এই নামের অর্থ হচ্ছে সমাপনী দাখিলা। এটাকে বলা হয় কি দাখিলা? সমাপনী দাখিলা। দেখেন এটাকে বলা হয় কি দাখিলা? সমাপনী দাখিলা। কারণ সমাপনী দাখিলা মানে কি? সমাপনী দাখিলা মানে হচ্ছে আর্থিক বছর শেষে ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় বা অস্থায়ী হিসাব সমূহকে কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। কিভাবে বন্ধ করে? দেখেন অবচয়কে আপনি ডেবিট করার সাথে সাথে খরচ বৃদ্ধি পেয়েছে 40,000 টাকা। ব্যবসা প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে কত? 40,000 টাকা। এখন এই খরচটাকে আপনি কি করেছেন? আপনার আয় থেকে দিয়ে দিয়েছেন।
সেজন্য আয় থেকে দিয়ে দেওয়ার কারণে খরচ কমে গেছে, সেজন্য অপচয় হিসাবকে আবার কি করলেন, ক্রেডিট করলেন। তাহলে ক্রেডিট মানে ধরেন মাইনাস করছেন, তাহলে মাইনাস যদি করেন দেখেন তো প্লাসে মাইনাসে অপচয়ের ব্যালেন্স কি হয়, জিরো হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে মুনাফা জাতীয় বা অস্থায়ী হিসাবসমূহকে কি করে দেওয়া, বন্ধ করে দেওয়া। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে আমরা 2019 সালে জাবেদা দিয়েছি, এখন 2020 সালে জাবেদা দিব। দেখেন 2020 সালের জাবেদা, তাহলে আবার দেখেন 2020 সালে জাবেদা দিতে গেলে এই 2020 সালে কি এখানে নতুন করে কোনো অ্যাসেটস ক্রয় করছে, দেখেন তো এখানে নতুন করে কোনো অ্যাসেটস ক্রয় করছে না, তাহলে সম্পদ ক্রয়ের কোনো জাবেদা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা কিন্তু কি করেছি দেখেন, আমরা এখানে বলেছি এই 40,000 টাকা কখনকার যাবে, কখনকার জন্য 2020 সালের অবচয়ও, যেহেতু সরলরৈখিক পদ্ধতি প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান, তাহলে অবচয় যে 2020 সালে নির্ধারণ করেছি, তাহলে এই অবচয়ের বিপরীতে আবার কি দিতে হবে, যাবে দিতে হবে। তাহলে অবচয় নির্ধারণ করেছি কখন, ডিসেম্বর 31 তারিখ। তাহলে অবচয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি খরচ, তাহলে অবচয় হিসাব ডেবিট, খরচ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়, তাহলে 40,000 টাকা। এখন আমরা এর আগে জাবেদে দেখেছি অবচয় হওয়ার সাথে সাথে অবচয়গুলোকে আমরা কোথায় জমা রাখবো, অবচয় সঞ্চিতি হিসাব বা পুঞ্জীবিত অবচয় হিসাবে। এখন পুঞ্জীবিত অবচয় হিসাব বা অবচয় সঞ্চিতি হিসাবে যখন জমা রাখি, তাহলে বিপরীতে আমার কি বৃদ্ধি পাই, বিপরীত সম্পত্তি অবচয় সঞ্চিতি হিসাব বৃদ্ধি পাই। তাহলে সম্পদ বাড়লে যদি ডেবিট হয়, বিপরীত সম্পত্তি বাড়লে কি হবে, ক্রেডিট হবে। তাহলে আমরা কাকে ক্রেডিট করব, বিপরীত সম্পত্তিকে। তাহলে বিপরীত সম্পত্তির নাম কি, অবচয় সঞ্চিতি হিসাব, ক্রেডিট 40,000 টাকা। এখন দেখেন 2020 সালে গিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটা কি তার জন্য আয় বিবরণী করবে নাকি করবে না, করবে। তাহলে সেই আয় বিবরণীতে এই অবচয়কে কি আবার খরচ হিসেবে দেখাবে নাকি দেখাবে না, অবভিয়াসলি দেখাবে। যদি দেখায় ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ কি বাড়বে নাকি কমবে, অবভিয়াসলি কমবে। যদি আয়ের পরিমাণ কমে তাহলে আয় বিবরণী হিসাব কি হবে, ক্রেডিট হবে, তাহলে সরি ডেবিট হবে, এই যে ডেবিট করলাম। এখন অবচয়কে আপনি কোত্থেকে দিয়ে দিচ্ছেন, আয় বিবরণী বা আয় থেকে দিয়ে দিচ্ছেন, তাহলে ওই অবচয় নামক খরচটা কি আর থাকবে, থাকবে না, এটা জিরো হয়ে যাবে। তাহলে অবচয় যখন খরচ যখন বাড়ছিল তখন ডেবিট করছে, এখন কমে গেলে কি করব, ক্রেডিট করব। তাহলে অবচয় হিসাব কি করব, ক্রেডিট। কত টাকা, 40,000 টাকা। তাহলে এই জাবেদাকে কি জাবেদা বলা হয়, এই জাবেদাকে কি বলা হয়, সমাপনী দাখিলা। তার মানে আমাকে 2 বছরের জাবেদা দিতে বলছে, আমরা 2 বছরের জাবেদা দিয়ে ফেলছি। ওকে, দেন আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখেন, আমাদেরকে বলেছে 2019 ও 20 সালের 2019 ও 20 সালের অবচয় হিসাব ও মেশিন হিসাব প্রস্তুত করো। তাহলে আমাকে মেশিন হিসাব এবং অবচয় হিসাব কি করতে বলছে, প্রস্তুত করতে বলেছেন। সো আমরা প্রথমে অবচয় হিসাব তৈরি করি। খতিয়ান করার সময় আমরা যদি স্পেসিফিক ইনস্ট্রাকশন যদি আমাদেরকে না দেয়, তাহলে আমরা সবসময় চলমান জেরে করব। চলমান জের হচ্ছে টাইম কনজিউমিং কিন্তু খুব কম হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা করব অবচয় হিসাব, অবচয় হিসাব, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, ব্যালেন্স, ঠিক আছে। আমি সংক্ষেপে লিখলাম, কিন্তু আপনারা ওভাবে লিখবেন না, ঠিক আছে। বেশি শর্টকাট করলে কিন্তু নাম্বারের শর্টকাট হয়ে যাবে। দেন তাহলে অবচয় হিসাব করব। তাহলে আমরা যে হিসাব করব ঠিক ওই হিসাবকে খুঁজে খুঁজে বের করব, ঠিক আছে। ওই হিসাবকে মূলত হাইলাইট করব, ঠিক আছে। এখন দেখেন তো এখানে প্রথম যাবে দেখি অবচয় হিসাব আছে, নাই, তাহলে এটা বাদ। এখানে অবচয় হিসাব আছে কিনা দেখেন তো, আছে। তাহলে অবচয় কিসে আসে, ডেবিটে। তাহলে টাকা আমরা কোথায় লিখবো, ডেবিটে লিখবো, 40,000 টাকা। এবং যে হিসাব করতেছে ঠিক তার বিপরীত হিসাবটা লিখতে হয়। তাহলে কোন হিসাবটা লিখবো, অবচয় সঞ্চিতি হিসাব। তাহলে আমরা লিখবো 2019 ডিসেম্বর 31 অবচয় সঞ্চিতি হিসাব, ঠিক আছে। তাহলে ডেবিটে ছিল, ডেবিটে লিখতেছি 40,000, তাহলে ব্যালেন্সে 0 ছিল, সেজন্য 40,000 বসে যাবে। ওকে, দেন এরপরে যাবে দেখেন এখানে কোনো অবচয় হিসাব আছে, দেখেন তো আছে। তাহলে অবচয় কিসে আছে, ক্রেডিটে আছে। তাহলে টাকা কোথায় বসবে, ক্রেডিটে বসবে 40,000। কিন্তু বিপরীত হিসাব কি আছে, এটার বিপরীতে কি আছে, আয় বিবরণী হিসাব। তাহলে আমরা আয় বিবরণী হিসাবকে লিখব। তাহলে এটা হচ্ছে আবার ডিসেম্বরের 31 তারিখ, আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব, ঠিক আছে। তাহলে ক্রেডিটে ছিল, ক্রেডিটে লিখলাম। এখন দেখেন ডেবিট মানি ধরবেন প্লাস, ডেবিট মানি প্লাস, ক্রেডিট মানি মাইনাস, মাইনাস। এখন দেখেন ব্যালেন্স আছে প্লাসে আর টাকা লিখছি মাইনাসে, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে 40 থেকে 40 গেলে 0। ওকে, শেষ, 1 বছর শেষ করছি। এরপর 2020 সালের করি।
তাহলে এটা হচ্ছে 2020 সালে জাবেদা। তাহলে 2020 সালে জাবেদার মধ্যে অবচয় আছে কিনা দেখেন তো, এই যে অবচয় আছে, ডেবিট আছে, ডেবিটে লিখবো, এর বিপরীত হিসাব কি আছে, অবচয় সঞ্চিতি হিসাব। তাহলে আমরা লিখবো 2020 ডিসেম্বর 31, কি লিখবো, অবচয় সঞ্চিতি হিসাব 40,000 টাকা। ওকে, তার ব্যালেন্সে এখানে 0 আছে, সেজন্য 40,000 টাকায় বসে যাবে। ওকে, দেন এখানে দেখেন তো অবচয় হিসাব আছে না, এই যে আছে, ক্রেডিট আছে, ক্রেডিটে টাকা বসাবো, কিন্তু বিপরীত হিসাব কি লিখবো, আয় বিবরণী হিসাব। তাহলে আমরা লিখতে পারি ডিসেম্বর 31 আয় বিবরণী হিসাব। তাহলে ক্রেডিট পাশে লিখবো 40,000। তাহলে 40,000 থেকে 40,000 গেলে কি থাকে, ব্যালেন্স 0। তাহলে অবচয় হিসাব শেষ। দেন এরপর আমাদেরকে আরেকটা খতিয়ান করতে বলেছে, এটা হচ্ছে মেশিন হিসাব। তাহলে দেখেন আমরা মেশিন হিসাব করব এটা। তাহলে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট, ব্যালেন্স। ওকে, দেন আমরা জাবেদায় যাই। দেখেন প্রথম জাবেদার মধ্যে মেশিন হিসাব আছে কিনা দেখেন তো, আছে। মেশিন কিসে আসে, ডেবিটে। তাহলে আমরা টাকা কিসে লিখবো, ডেবিটে লিখবো। তাহলে এটার বিপরীত হিসাব কি আছে, নগদান হিসাব। তাহলে আমরা লিখবো নগদান হিসাব। তাহলে এটা হচ্ছে 2019 সালে তোমাদের জানু 1, ঠিক আছে। তাহলে কি লিখবো, নগদান হিসাব, বিপরীত হিসাবকে লিখবো। ডেবিটে টাকা ছিল 2,10,000, সেজন্য ডেবিটে টাকা বসালাম। তাহলে ব্যালেন্স আগে থেকে নাই, এখন লিখে দিলাম। ওকে, দেন এরপরে জাবেদে যাই। এরপরে জাবেদে দেখেন তো এখানে কোনো মেশিন হিসাব আছে না, এখানে আছে না। দেখেন তো 2020 সালে যাই তো, এখানে কোনো মেশিন হিসাব আছে, নাই। এখানে আছে, নাই। তাহলে মেশিন হিসাব আর লিখতে হবে, হবে না। এখন 2 বছরের জন্য তৈরি করতে বলছে, সেই জন্য আপনি কি করবেন, এখানে এসে লিখে দিবেন 2020 জানুয়ারি 1, কিন্তু কোনো কিছু লিখতে হবে না। কেন, কারণ আমরা চলমান যার চোখে করতেছি, সেখানে ব্যালেন্স টানার কোনো অপশন নেই, ব্যালেন্স টানতে হয় না। এখানে আপ টু ডেট ব্যালেন্স বোঝাই। যেমন 2019 সালে দেখাচ্ছে যে সম্পদের পরিমাণ 2,10,000, ঠিক 2020 সালেও দেখাচ্ছে সম্পদের পরিমাণ কত, 2,10,000। সো এখানে আর কোনো কাজ করতে হবে না। তোমাদেরকে অনেক বিরক্ত করেছি, অনেকক্ষণ, আসলে 27-28 মিনিট ধরে এই ক্লাসটার দরকার ছিল না, 15 মিনিট হলে এনাফ ছিল, কিন্তু বোঝানোর জন্য, বেসিকটা একটু ধরিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।